নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চলছে অভিযোগ পাল্টা অভিযোগও। নৌকা প্রতীকের প্রার্থী আমাদের বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্বাচন থেকে দূরে থাকার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করছে। ওনার এই অভিযোগটা কতটুকু অথেন্টিক এবং সত্যি সত্যি কিনা সেটাই আগে যাচাই করে দেখা উচিত, কারণ উনি তো প্রত্যেক দিনে একটা করে অভিযোগ করছে। ভোটের সরঞ্জাম পৌঁছেছে নারায়ণগঞ্জে, মাঠে 22 প্লাটুন বিজিবি মোতায়েন, ওয়ার্ডে ওয়ার্ডে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দল। প্রায় 5,500 ফোর্স থাকবেন, যেখানে র্যাব, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, নৌ পুলিশ, কোস্টগার্ড, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এই 7টি বাহিনী থাকবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে জাতীয় পার্টি, এলডিবি ও কৃষক শ্রমিক জনতা লীগ। দাবি সরকারের প্রভাবমুক্ত নির্বাচন। জাতীয় ওষুধ নীতি 2016-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে বাড়ছে শাস্তির আওতা। প্রতি বছর নির্ধারণ হবে খুচরা মূল্য। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ। এবং শীতের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগের রাজধানীবাসী। দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন, তাই শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সেই সঙ্গে চলছে তাদের অভিযোগ পাল্টা অভিযোগও। এরই মধ্যে এলাকায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি। একই সঙ্গে মাঠে থাকছে র্যাব ও পুলিশ। এদিকে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এখনও ইশতেহার ঘোষণা করেননি। দুদিন পরই জানা যাবে কে হবেন নারায়ণগঞ্জের নতুন নগরপিতা। কিন্তু ব্যালট যুদ্ধে যে প্রার্থীরা অংশ নেবেন তাদের জনসংযোগ আর প্রচার চালানোর সময় আর মাত্র 1 দিন। তাই শেষ সময় ভোটারদের যতটা কাছাকাছি পৌঁছানো যায় চলছে তারই প্রতিযোগিতা। এরই মধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সোমবার দুপুরে বিজি প্রেস থেকে নির্বাচনী কর্মকর্তার তত্ত্বাবধানে এসব সামগ্রী পাঠানো হয়। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে 22 প্লাটুন বিজিবি। এছাড়া রয়েছে র্যাব ও পুলিশ। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি করে টিম কাজ করবে। বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, নৌ পুলিশ, কোস্টগার্ড, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এই 7টি বাহিনী থাকবেন এবং এই সদস্যরা কাজ করবেন মূলত স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্স হিসেবে। আগামীকাল 20 ডিসেম্বর থেকে আমরা ফুল ডিপ্লয়মেন্ট দেখতে পাবো। র্যাব আজকে মোতায়েন হয়ে গেছে, বিজিবি মোতায়েন হয়ে গেছে, আর 4000 আমাদের যে ফোর্স থাকবে তারা থাকবে প্রিজাইডিং অফিসারের সঙ্গে স্থায়ী কেন্দ্রের স্থায়ী ফোর্স হিসেবে। শেষ সময় জনসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা। ভোটারদের সঙ্গে গণসংযোগ আর তাদের দাবি দাওয়া শুনেই প্রতিশ্রুতি দিচ্ছেন শেষ সময়ে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য নৌকা প্রতীকের প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্বাচন থেকে দূরে থাকার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করছে। ওনার এই অভিযোগটা কতটুকু অথেন্টিক এবং সত্যি সত্যি কিনা সেটাই আগে যাচাই করে দেখা উচিত। আমি আবারও বলতে চাই, আমি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। মেজর কোনো প্রবলেম না, যদি ইসি সঠিক থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকে, তাহলে সেরকম সমস্যা না। এদিকে মেয়র নির্বাচিত হলে ধর্মবর্ণ নির্বিশেষে উপদেষ্টা কাউন্সিল গঠন, শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন, জলাবদ্ধতার সমস্যার সমাধান, যানজট নিরসনে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ সহ আইন শৃঙ্খলার উন্নতির প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে দিয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী। চাষারায় 2টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করে নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করা। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে এবং সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা সকলের।
সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, 22 ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এই নির্বাচনকে সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের উপর অর্পিত দায়িত্ব তারা কর্তৃত্বপূর্ণ স্বাধীন ভূমিকা পালন করবে এবং এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে নারায়ণগঞ্জের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সরকারের কোনো বাধা, কোনো প্রকার হস্তক্ষেপ আমাদের দল আওয়ামী লীগ, আমাদের সরকার শেখ হাসিনা সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধান খোঁজার পক্ষে জাতীয় পার্টি, এলডিবি ও কৃষক শ্রমিক জনতা লীগ। মঙ্গলবার ও বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই মত উপস্থাপন করা হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টি বলছে, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এলডিপি এবং কৃষক শ্রমিক জনতা লীগের মতে, যোগ্য লোক ছাড়া সার্চ কমিটি গঠন হলে ফের বিতর্কিত হবে ইসি। বেলায়েত হোসেনের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনার নিয়োগে বাছাই কমিটি কিংবা নির্বাচনকালীন সরকারের বিষয়ে দলটির তরফ থেকে নেই কোনো সুনির্দিষ্ট প্রস্তাব। তবে ইসি গঠনে আইনি প্রক্রিয়ায় পরিবর্তন চায় বর্তমান সংসদের এই বিরোধী দল। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা আইনের মাধ্যমে সেই আইনটিকে ফলো করে রাষ্ট্রপতি এটা নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের জন্য যাদের মনোনয়ন দেওয়ার বা গঠন করার যে ব্যবস্থা সেটা নেবেন, সেই আইনটি করে আমরা সংবিধানের যে বিধান সেটাকেও মানলাম। এদিকে আমাদের সবসময়ের জন্য যে একটা সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে ওয়ান্স ফর এভার নিরসন হয়ে যাবে। উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব। তবে অন্যান্য বিষয়ে আমরা সেভাবে সুনির্দিষ্টভাবে প্রস্তুতি নিব না। এদিকে বুধবার সংলাপে অংশ নিচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি। দুদলের পক্ষ থেকেই জানানো হয়েছে, প্রস্তুত করা হচ্ছে সার্চ কমিটির তালিকা। জানানো হয়, যুগের সাথে তাল মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রণয়নেরও প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। আমরা হুবহু বিএনপিকে অনুসরণ করব না। বিএনপিতে তাদের প্রস্তাব দিয়েছেন, আমরা তাদের অনেক প্রস্তাবের সাথে আমরা একমত। পাশাপাশি আমরা আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, যারা তাদের বিবেকের কাছেও দায়বদ্ধ। এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা সার্চ কমিটি গঠনের মাধ্যমে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে চাই। অন্যান্য রাজনৈতিক দল কি প্রস্তাব দিল না সেটা তাদের ব্যাপার। নিঃসন্দেহে নির্বাচন প্রভাবমুক্ত হোক, সরকারি প্রভাবমুক্ত, যেটা বঙ্গবন্ধু আজীবন চেয়েছেন, আমরাও সেটা চাই এবং নিশ্চয়ই তার জন্য আমরা কিছু প্রস্তাবনা তুলে ধরব। তবে সংকট উত্তরণের স্থায়ী সমাধান খুঁজতে রাষ্ট্রপতি ও সরকারের প্রতি আহ্বান তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে, ময়মনসিংহে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে হাসপাতাল পরিচালনার দায়ে একজন গ্রেফতার, 6 মাসের কারাদণ্ড। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ ফার্মেসিতে মজুত, প্রদর্শন এবং তা বিক্রিতে শাস্তির আওতা বাড়ছে। সকালে সচিবালয়ের মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে জাতীয় ওষুধ নীতি 2016-এর খসড়ায় অনুমোদন দেয় সরকার। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালায় প্রতিটি ওষুধ উৎপাদন এবং আমদানির জন্য আলাদা নিবন্ধন করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ওষুধের খুচরা মূল্য তালিকা হালনাগাদ করে তা অনলাইনে প্রকাশ করতে হবে। বর্তমানে বিশ্বের 122টি দেশে জীবন রক্ষাকারী ওষুধ রপ্তানি করছে বাংলাদেশের বেশ কিছু ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বিদেশের মাটিতে যেমন আস্থা কুড়িয়েছে বাংলাদেশ, তেমনি রপ্তানি পণ্যের তালিকাতেও গুরুত্বপূর্ণ স্থান করেছে এই পণ্যটি।
অতি প্রয়োজনীয় এই পণ্যটির উৎপাদন এবং বিপণনে সবশেষ নীতিমালা প্রণীত হয়েছিল 2005 সালে। এরই মধ্যে পেরিয়ে গেছে 11 বছর। সার্বিক কারণে নীতিটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়েই নীতিটি প্রণীত হয়েছে। 2005 সালে সর্বশেষ জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। এর মধ্যে 11 বছর পার হয়ে গেছে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এর জন্য নতুনভাবে এই ওষুধ নীতি প্রণয়ন করার প্রস্তাব এসেছে। মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে, WHO বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সন্নিবেশ করা হয়েছে। প্রতিটি ওষুধ উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে পৃথক নিবন্ধন করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ওষুধ খাত তদারকিতে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি নামের একটি প্রতিষ্ঠান গঠনেরও সুপারিশ করেছে মন্ত্রিসভা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন, ওষুধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এটা একটা গাইডলাইন। এখন শাস্তিটা বিধান করবে আইন। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার ওষুধের মূল্য তালিকা হালনাগাদ করা হবে। জনগণের অবগতির জন্য সকল ওষুধের খুচরা মূল্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি লিগ্যাল অথরিটি প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার। আর 4-8 হলো দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওষুধ নীতিমালা 2016 বাস্তবায়ন করা গেলে ওষুধের মান, দামের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবমা ফারুক। তবে প্রতি বছর ওষুধের খুচরা দাম নির্ধারণের আগে অবশ্যই সব পক্ষের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কমিটি থাকবে এবং সেখানে রোগীরও প্রতিনিধি থাকুক। সেখানে ওই ওষুধ দোকানদার আসতে চায় আসুক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যারা চিকিৎসক তারাও আসুক, কোম্পানি যারা বানাচ্ছে তাদের প্রতিনিধি থাকবে এবং সরকারের প্রতিনিধি থাকবেই। এবং এই সর্বসম্মত দামগুলো প্রতিটা ওষুধের দোকানে ওই চার্ট লাগানো থাকবে গ্যাজেট অনুযায়ী। তো এখন যদি সরকার নিজে গ্যাজেট ঘোষণা করেন তখন কিন্তু ইচ্ছা করলেই কোম্পানি ঘন ঘন চেঞ্জ করতে পারবে না। জনগণ আশা করি ভুক্তভোগী হবে না। কারণ হলো যে দোকানে কিন্তু সে 1 টাকাও বেশি নিতে পারবে না, নিলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানী ঢাকার উন্মুক্ত স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। এছাড়া বড়দিন উপলক্ষে রাজধানী সহ দেশের সব চার্চের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে সমাবেশ, শোভাযাত্রা করা যাবে না 6টার পরে। ইনডোর প্রোগ্রাম যেগুলি হবে সেগুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষ, দ্যাট ইজ পুলিশ কমিশনার, এবং যেখানে যেই পুলিশ আসে, জেলা পুলিশ আছে, সেখানে জানাতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে। 31 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে। ডিপ্লোম্যাটিক এরিয়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের 5ম দ্বিবার্ষিক সম্মেলনে তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বর্তমান সরকার। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। যারা নাকি এই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিদেশের কাছে প্রতিষ্ঠিত করতে চায়, আর কোনদিন যাতে তারা ক্ষমতা আসতে না পারে, সেই জন্য সারা বাংলাদেশে আমাদের আওয়ামী আইন পরিষদ, আওয়ামী আইন ছাত্র পরিষদের সংগঠনগুলা আরো সুদৃঢ়, সুকঠিন করে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সক্ষম হয়েছি, রায় কার্যকর করতে সক্ষম হয়েছি।
71-এর ঘাতকদের বিচার করছি, আমরা সকল অপরাধের বিচার করছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আজকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে, এটা তত্ত্বাবধায়ক সরকার করে গেছে ঠিকই, কিন্তু এইটা বিল আকারে সংসদে পাশ করেছে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এবং আমরা এইটা নির্দ্বিধায় বলতে পারি, অতীতের সরকারগুলো বিচার বিভাগে প্রভাবিত করেছে, ফরমাইশি তদন্ত হয়েছে, ফরমাইশি বিচার হয়েছে, কিন্তু বর্তমান সরকারের আমলে কোনো ফরমাইশি বিচার হয় না, ফরমাইশি তদন্ত হয় না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিবেকের স্বাধীনতা প্রয়োগ করে আজকে বিচার কাজ করছে, কোনো রকম প্রভাব বিস্তার করা হয় না। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগের নেতারা যে বক্তব্য দিচ্ছেন তার রাজনৈতিক অনাচারমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আজকে যে বিপন্ন গণতন্ত্রে থেকে গণতন্ত্রের যে শুভযাত্রার একটা ইঙ্গিত, একটা আলোর রেখা আমরা দেখতে পেলাম, এইটাকে যদি শাসক দলের সাধারণ সম্পাদক উনি সংশয় আছে, এটা তালগাছটা আমার চায়, তাহলে তালগাছটা কি আপনাদের হলেই সেটা ঠিক হবে? এটা হচ্ছে একটা হলো রাজনৈতিক অনাচারমূলক কথাবার্তা, এটা তারা পছন্দ করেন এবং নীতি নৈতিকতার সাথে শুধু কোনো সম্পর্ক নেই। এখানে কোনো সংশয়ের কথা বলে, এখানে বিতর্কিত কোনো কথা বলে তারা যদি যান, তাহলে মানুষের কাছে তারা দিনকে দিন কলঙ্কিত হবেন, ধিক্কৃত হবেন। সন্ধ্যার সময় আরো থাকছে জমকালো আয়োজনে হয়ে গেল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সেরা সুন্দরী খেতাব জিতলেন ক্যারিবিয়ান দ্বীপের দেশ পুয়ের্তো রিকো দেল ভ্যালে। ময়মনসিংহে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে হাসপাতাল ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, মিশন রোডের লো ভিশন আই হাসপাতালে দীর্ঘদিন ধরে এই বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আটককৃত মোজাম্মেল। সেখানে তিনি এম হক নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার চিকিৎসক সনদ সহ অন্য কাগজপত্র জব্দ করে হাসপাতালটি সিলগালা করে দেয়। সামান্য একটা LMF কোর্স করেই উনি চোখের চিকিৎসা থেকে শুরু করে চোখের অপারেশন, লেন্স লাগানো, যাবতীয় কার্যক্রম উনি অনেক দিন থেকে করতেছেন। এর আগে উনি জেল কাটছেন, কিন্তু উনি আমাদের প্রশাসনের বা আইন শৃঙ্খলার কোনো কিছু কর্ণপাত না করেই উনি ওনার অপচিকিৎসা চালিয়ে যেতেছেন। এই জন্য এই অপরাধে ওনাকে 6 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অন্যদের আরো 1 সপ্তাহ কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সিআইডির একটি সূত্রে জানা গেছে, সকালে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আতিউর রহমানকে। এ সময় রিজার্ভ চুরির বিভিন্ন বিষয় সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার তথ্য প্রকাশের পর এই প্রথম সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদ করা হলো। এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। শীতের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দিনের বেলা চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। সংকটের জন্য শীতে চাহিদা বেড়ে যাওয়াকে দায়ী করে জানুয়ারি মাসে সংকট সমাধানের ইঙ্গিত দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গ্যাস সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পাভেল আমিনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। সময় বিকেল 4:30। রাজধানীর আগারগাঁও এলাকার এই দুই পরিবারে তখনও চলছে দুপুরের রান্নার তোড়জোড়। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 ঘন্টা পার হলেও দুটি পরিবারের কোনো সদস্যের ভাগ্যে তখনও জোটেনি দুপুরের খাবার। শীত আসার আগে কি গ্যাস চলে যায়, কিন্তু এবছর অনেক আগেই চলে গেছে। সে সারাদিন পর রাতের বেলা রান্না করে খাইতে হয়, দিনের বেলা না খাই প্রায় থাকতে হয়। রাজধানীতে শীতের সঙ্গে গ্যাস সংকটের বিষয়টি এখন যেন নিয়মে পরিণত হয়েছে। তাই তো আগে থেকেই বিকল্প পথ খুঁজছেন অনেকে। সকাল 6টা যায়, রাতে 12টা বাজায়, তো পোলাপান তো না খাওয়া রাখতে পারি না, ওই জন্য আমরা মাটির চুলা বানাইতেছি। জীবন চলে না, গ্যাস থাকবে না, এখনো বাচ্চাদের খাওয়ান দিতে পারতেছি না, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তরখান, কল্যাণপুর, বাড্ডা সহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও দিনের বেশিরভাগ সময় থাকছে না।
গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় সময় গড়ায় গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ দিন কাটছে অনেকের। তো আমরা নিজেরাই কিছু রান্না করে খাইতে পারি না, হঠাৎ করে কোনো মেহমান আসলে তখন তো তাদেরকে একটু চাও দেওয়া যায় না। গ্যাস থাকে না, কিন্তু বিল তো দিতে হচ্ছে ঠিকই। দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলোর সর্বোচ্চ সরবরাহ ক্ষমতা 274 কোটি ঘনফুট। তিতাস বলছে, চাহিদার তুলনায় যোগান কম থাকা এবং শীতে বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। জানুয়ারি মাসে 60-70 মিলিয়ন গ্যাস আসবে, আমাদের প্রোডাকশনে আসবে, তখন আমরা গ্যাসের সরবরাহটা আরেকটু ভালো করতে পারবো। সরকার এলএনজি ইম্পোর্ট করছে, আশা করা যায় যে মার্চ 2018-এর মধ্যে এলএনজি আসবে, তখন আর কি ঘাটতিটা মিট আপ হবে আশা করা। এলএনজি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা সলিউশন। তার চেয়ে আমি মনে করি সারা দেশকে যদি অনুসন্ধানের আওতায় নিয়ে আসা, অনুসন্ধান করা হতো, সেখান থেকে যদি আমি অ্যাক্টিভ গ্যাসও পাই, সেটাও কিন্তু আমার বিরাট একটা পাওনা। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অপচয় রোধেরও পরামর্শ এই বিশেষজ্ঞের। তবে কিছু গ্যাস যদি বিদ্যুতের থেকে ডাইভার্ট করা যায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দীপ্ত টিভিতে সম্প্রচারিত বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছে শিল্পী সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দীপ্ত টিভির কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা ডাবিং করা বিদেশি সিরিয়াল দ্রুত বন্ধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। আগামীকাল সকালে এরই ধারাবাহিকতায় রাজধানীর কারওয়ান বাজারে 21 টিভি ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশিদ। এদিকে শিল্পী সংগঠনের দাবি অযৌক্তিক অভিযোগ করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে কেস করে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতি বিপন্ন, আমাদের অর্থনৈতিক অবস্থা বিপন্ন, কারণ আমরা এই টেলিভিশনের মাধ্যমে মানুষের মন তৈরি করি। দীপ্ত টিভি তারা অবিলম্বে তাদের এই ডাবিংকৃত সিরিয়ালটি বন্ধ করবেন এবং কখনোই ইতিমধ্যে আমাদেরকে অনেকগুলো টিভি চ্যানেল একাত্মতা ঘোষণা করেছে, তাদের চ্যানেলে কোনো ডাবিংকৃত সিরিয়াল চলবে না। জিনিসটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা সে দাবি করলাম এটা করুন ওইটা করুন, সেটা আমরা ঠিক যৌক্তিক মনে করছি না। ডিসিশন মেকিং কিংবা আমরা কি করব না করব সেটা তো কেউ এসে দাবি করলে তো সেটা আমরা হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। এবার বিশ্বের সেরা সুন্দরীর খেতাব জিতেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভ্যালে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। আর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ডোমিনিকান প্রজাতন্ত্রের সুন্দরী ইয়ারিৎজা মিগুয়েলিনা রেস রামিরেজ। স্প্যানিশ বিউটি মিরাইয়া লালাউনা রয়ো। Stephanie Del Valle from Puerto Rico is Miss World 2016. 19 বছর বয়সী স্টেফানি নিউ ইয়র্কের পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যন্ত্রসঙ্গীতের পাশাপাশি ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ ভাষায় দক্ষ এ মডেল জানিয়েছেন ভবিষ্যতে বিনোদন জগতে কাজ করার আগ্রহ রয়েছে তার। To present the most important result, Chairman and CEO of Miss World, Julia. এবারের 66তম আসরের বিশ্ব সুন্দরীর দৌড়ে দ্বিতীয় হয়েছেন ডমিনিকান প্রজাতন্ত্রের সুন্দরী ইয়ারিৎজা রেইজ। আর তৃতীয় খেতাব জয় করেছেন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। এবছর বিশ্বের 117টি দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। শিরিন আক্তার, সময় সংবাদ। গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্ট বানোয়াট। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এমনটা দাবি করেন। নিজের আইনজীবীর সঙ্গে আলোচনা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আপনারা নিজেরাই করেছেন এবং আপনাদের সাথেও অনেকেই অনেক ইন্টারভিউ দিয়েছে, দিয়ে একটা গ্রুপ আসছে। ইলেকশনে তারা শিওর ছিল যে তারা জিতবে। ইলেকশনে হারার পরে এই সেম গ্রুপটাই যত রকম কমপ্লেন এইটা সেটা একটার পর একটা আসছে। আরো তাদের সুবিধা হয়ে গেছে যে লাস্টে এসে যখন ভুটানের ম্যাচটা খারাপ করে এটাকে উদ্দেশ্য করে
নিউজ পেপার বলেন, টেলিভিশন বলেন, এক একজনের মতামত দিচ্ছে। মাত্র 2 মিনিটে তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়ে চলে যান তিনি। সংবাদ সম্মেলন ডেকে প্রশ্ন করার সুযোগ না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। পরে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যানের অনুরোধে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে এবারে নিজ কক্ষে প্রশ্নের উত্তর দিতে রাজি হন তিনি। এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সংবাদকর্মীরা। জবাবে সালাউদ্দিনের উত্তর ছিল, সাম অফ দিস আর ভেরি ফেক নিউজ। ঠিক আছে, তো ফেক নিউজ হ্যান্ডেল করতে সবাই বলতে হ্যান্ডেল করবো। নির্বাচনের সময় বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের পেছনে আছে বলে অভিযোগ করেন কাজী সালাউদ্দিন। জানালেন আইনি ব্যবস্থা নেবেন। একটা গ্রুপ এটার পিছনে কাজ করতেছে, বিকজ আপনারা শুনলে বোকা বেড়ে যাবেন যে আপনাদের জার্নালিস্ট বাই নেম সবাই মতন বলে দিব যে আপনারা স্পন্সরের কাছে যে ফুটবল ফেডারেশনের জন্য না আসে বলে আপনারা থ্রেট করছেন। মাত্র 10 মিনিটের মধ্যে খানিকটা অপ্রস্তুত হয়ে সংবাদ সম্মেলন শেষ করেন কাজী সালাউদ্দিন। তদন্ত কমিটির এই প্রতিবেদনের বিষয়ে ফিফা কিংবা ঊর্ধ্বতন সংস্থাগুলো পদক্ষেপ নেয় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। পৌঁছেছে ভোটের সরঞ্জাম, 22 প্লাটুন বিজিবি মোতায়েন। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে স্থায়ী সমাধানের পক্ষে জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। দাবি সরকারের প্রভাবমুক্ত নির্বাচন। জাতীয় ওষুধ নীতি 2016-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে বাড়ছে শাস্তির আওতা, প্রতি বছর নির্ধারণ হবে খুচরা মূল্য। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ। এবং শীতের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দুর্ভোগের রাজধানীবাসী। দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।